হঠাৎ একপাল শেয়াল ডেকে উঠল নদীর ধারে একটা কষার ঝোপের আড়ালে। শেয়ালের ডাক তো কতই শুনি, কিন্তু সেই ভয়ানক শ্মশানে একটা টাটকা মরার উপর বসে সেই শেয়ালের ডাকে আমার সর্বাঙ্গ শিউরে উঠল। নমস্কার, আপনারা শুনছেন আষাঢ়ে গপ্প, নিবেদনে সেন এন্টারটেনমেন্ট। আজ আমাদের বিশেষ নিবেদন তন্ত্র সাহিত্যের ইতিহাসে একজন উজ্জ্বল নক্ষত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প। সন্ধ্যা হবার দেরি নেই। রাস্তার পুরনো বইয়ের দোকানে বই দেখে বেড়াচ্ছি। এমন সময় আমার এক বন্ধু কিশোরী সেন এসে বলল, এই যে এখানে কি, চলো চলো জ্যোতিষীকে হাত দেখিয়ে আসি। তারানাথ জ্যোতিষের নাম শোনোনি? মস্ত বড় গুণী। হাত দেখানোর ঝোঁক চিরকালই আছে, সত্যিকারের ভালো জ্যোতিষী কখনো দেখিনি। জিজ্ঞেস করলাম, বড় জ্যোতিষী মানে কি? যা বলে তাই সত্যি হয়? আমার অতীত ও বর্তমান সব বলতে পারে? ভবিষ্যতের কথা বললে বিশ্বাস হয় না। বন্ধু বলল, চলোই না, পকেটে টাকা আছে, 2 টাকা নেবে, তোমার হাত দেখো, দেখো না বলতে পারে কিনা। কাছেই একটা গলির মধ্যে একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ড লেখা আছে, তারানাথ জ্যোতির্বিনোদ। এই স্থানে হাত দেখা ও কোষ্ঠী বিচার করা হয়। গ্রহশান্তির কবজ তন্ত্রোক্ত মতে প্রস্তুত করি, আসুন ও দেখিয়া বিচার করুন। বড় বড় রাজা মহারাজার শংসাপত্র আছে, দর্শনী নাম মাত্র। বন্ধু বলল, এই বাড়ি। হেসে বললাম, লোকটা বোগাস। এত রাজা মহারাজা যার ভক্ত তার এই বাড়ি? বাইরের দরজায় কড়া নাড়তেই ভিতর থেকে একজন ছেলে বলে উঠল, কে? কিশোরী জিজ্ঞেস করল, জ্যোতিষ মশাই বাড়িতে আছেন? ভিতর থেকে খানিকক্ষণ কোনো উত্তর শোনা গেল না। তারপর দরজা খুলে গেল। একটা ছোট ছেলে উঁকি মেরে আমাদের দিকে সন্দিগ্ধ চোখে খানিকক্ষণ চেয়ে জিজ্ঞেস করল, কোথা থেকে এসেছেন? আমাদের আসার উদ্দেশ্য শুনে সে আবার বাড়ির ভেতরে চলে গেল। আমি বললাম, ব্যাপার যা দেখছি, তোমার জ্যোতিষী পাওনাদারের ভয়ে দিনরাত দরজা বন্ধ করে রাখে। ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে আমরা পাওনাদার কিনা দেখতে, এবার ডেকে নিয়ে যাবে। আমার কথা ঠিক হলো। একটু পরেই ছেলেটা দরজা খুলে বলল, আসুন ভিতরে। ছোট একটা ঘরে তক্তপোষের ওপর আমরা বসলাম। একটু পরে ভেতরের দরজা ঠেলে একজন বৃদ্ধ প্রবেশ করল। কিশোরী উঠে দাঁড়িয়ে হাত জোর করে প্রণাম করে বলল, পণ্ডিত মশাই আসুন। বৃদ্ধের বয়স 60-62-র বেশি হবে না। রং টকটকে গৌরবর্ণ। এ বয়সেও গায়ের রঙের জৌলুস আছে। মাথার চুল প্রায় সব উঠে গেছে। মুখের ভাবে ধূর্ততা এবং বুদ্ধিমত্তা মেশানো। নিচের চোয়ালের গড়ন দৃঢ়তা ব্যঞ্জক। চোখ দুটো বড় বড়, উজ্জ্বল। জ্যোতিষীর মুখ দেখে আমার লর্ড রেডিংয়ের চেহারা মনে পড়ল। উভয় মুখাবয়বের আশ্চর্য সাদৃশ্য আছে। কেবল লর্ড রেডিংয়ের মুখে আত্মপ্রত্যয়ের ভাব আরও অনেক বেশি। আর এনার চোখের কোণের কুঞ্চিত রেখাবলির মধ্যে একটু ভরসা হারানোর ভাব পরিস্ফুট। অর্থাৎ যতটা ভরসা নিয়ে জীবনে নেমেছিলেন, এখন তার অনেকটাই হারিয়ে গিয়েছে, এই ধরনের একটা ভাব। প্রথমে আমিই হাত দেখালাম। বৃদ্ধ নিবিষ্ট মনে খানিকটা দেখে আমার মুখের দিকে তাকিয়ে বলল, আপনার জন্মদিন 15ই শ্রাবণ 1305 সাল, ঠিক? আপনার বিয়ে হয়েছে 1327 সালে, ওই 15ই শ্রাবণ, ঠিক? কিন্তু জন্ম মাসে বিয়ে তো হয় না।
আপনার হলো কেমন করে? এরকম তো দেখিনি। কথাটা খুব ঠিক। বিশেষ করে আমার দিনটা মনে ছিল এই জন্য যে আমার জন্মদিন ও বিয়ের দিন একই হওয়াতে বিয়ের সময় এটা নিয়ে বেশ একটা গোলমাল হয়েছিল। তারানাথ জ্যোতিষী নিশ্চয়ই তা জানে না, সে আমাকে কখনো দেখেনি। আমার বন্ধু কিশোরী সেনও তা জানে না। তবে তার সাথে আলাপ মোটে 2 বছরের, এক ব্রিজ খেলার আড্ডায়। সেখানে ঘনিষ্ঠ সাংসারিক কথাবার্তার কোনো অবকাশ ছিল না। তারপর বৃদ্ধ বলল, আপনার 2 ছেলে 1 মেয়ে। আপনার স্ত্রীর শরীর বর্তমানে খারাপ যাচ্ছে। ছেলেবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গেছিলেন, কিংবা জলে ডুবে গিয়েছিলেন। মোটের ওপর আপনার মস্ত বড় ফাড়া গিয়েছিল 13 বছর বয়সে। কথা সবই ঠিক, লোকটার কিছু ক্ষমতা আছে দেখছি। হঠাৎ তারানাথ বলল, আপনার বর্তমানে বড় মানসিক কষ্ট যাচ্ছে। কিছু অর্থ নষ্ট হয়েছে, সে টাকা আর পাবেন না, বরং আরও কিছু ক্ষতি যোগাচ্ছে। আমি আশ্চর্য হয়ে ওনার মুখের দিকে তাকালাম। মাত্র 2 দিন আগে কলুটোলা স্ট্রিটের মোড়ে ট্রাম থেকে নামার সময় 5খানা নোট শুদ্ধ মানিব্যাগটা খোয়া গিয়েছে। লজ্জায় পড়ে কথাটা কাউকে প্রকাশ করিনি। তারানাথ বোধহয় থট রিডিং জানে, কিন্তু আরও ক্ষতি হবে তা কেমন করে বলছে? এটুকু বোধহয় ধাপ্পা। যাই হোক, সাধারণ হাত দেখা গণকের মতো মন বুঝে শুধু মিষ্টি মিষ্টি কথাই বলে না। আমার সম্বন্ধে আরও অনেক কথা সেদিন সে বলেছিল। লোকটার উপর আমার শ্রদ্ধা হলো। মাঝে মাঝেই তার ওখানে যেতাম। হাত দেখাতে যেতাম তা নয়, প্রায় যেতাম আড্ডা দিতে। লোকটার বড় অদ্ভুত ইতিহাস। অল্প বয়স থেকে সাধু সন্ন্যাসীদের সঙ্গে বেড়াতে বেড়াতে সে এক তান্ত্রিক গুরুর সাক্ষাৎ পায়। তান্ত্রিক খুব ক্ষমতাশালী ছিলেন। তার কাছে কিছুদিন তন্ত্র সাধন করার ফলে তারানাথও কিছু ক্ষমতা পেয়েছিল। তা নিয়ে কলকাতায় এসে কারবার খুলল এবং গুরুদত্ত ক্ষমতা ভাঙিয়ে খেতে শুরু করলো। শেয়ার মার্কেট, ঘোড়দৌড়, ফাটকা ইত্যাদি ব্যাপারে সে তার ক্ষমতা দেখিয়ে শীঘ্রই এমন নাম করে বসলো যে বড় বড় মারোয়ারির মোটর গাড়ির ভিড়ে শনিবার সকালে তার বাড়ির গলি আটকে থাকতো। পয়সা আসতে শুরু করলো অজস্র। যে পথে আসলো সে পথে বেরিয়েও গেল। হাতে একটা পয়সাও থাকলো না। তারানাথের জীবনে 3টে নেশা ছিল প্রবল: ঘোড়দৌড়, নারী ও সুরা। এই 3 দেবতাকে তুষ্ট রাখতে কত বড় বড় ধনির দুলাল যথাসর্বস্ব আহুতি দিয়ে পথের ফকির সেজেছে। তারানাথ তো সামান্য গণৎকার ব্রাহ্মণ মাত্র। প্রথমে কয়েক বছরে তারানাথ যা পয়সা করেছিল, পরবর্তী কয়েক বছরের মধ্যে তা কর্পূরের মতো উবে গেল। এদিকে ক্ষমতার অপব্যবহার করতে করতে ক্ষমতাটুকুও প্রায় গেল। ক্ষমতা যাওয়ার সঙ্গে সঙ্গে সত্যিকার পসার নষ্ট হলো। তবে ধূর্ততা, ফন্দিবাজি, ব্যবসাদারি প্রভৃতি মহৎ গুণরাজির কোনোটারই অভাব তারানাথের চরিত্রে না থাকাতে সে এখনও খানিকটা পসার বজায় রাখতে সমর্থ হয়েছে। কিন্তু বর্তমানে কাবুলি তাড়াবার উপায় ও কৌশল বের করতেই তারানাথের অধিকাংশ সময় ব্যয় হয়। তন্ত্র বা জ্যোতিষ আলোচনার সময়ই বা কই? আমার মতো গুণমুগ্ধ ভক্ত তারানাথ পসার নষ্ট হওয়ার পর যে পায়নি, এ কথা খুবই ঠিক। আমাকে পেয়ে তার নিজের উপর বিশ্বাস ফিরে এসেছে। সুতরাং আমার উপর তারানাথের কেমন একটা বন্ধুত্ব জন্মালো। সে আমাকে প্রায়ই বলে, তোমাকে সব শিখিয়ে দেব, তোমাকে শিষ্য করে রেখে যাব। লোকে দেখবে তারানাথের কিছু ক্ষমতা আছে কিনা। লোক পাইনি এতকাল যে তাকে কিছু দিই। একদিন বলল, চন্দ্র দর্শন করতে চাও? চন্দ্র দর্শন তোমায় শিখিয়ে দেব। 2 হাতের আঙুলে 2 চোখ বুজিয়ে চেপে রেখে 2 বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে কান জোর করে চেপে চিত হয়ে শুয়ে থাকো। কিছুদিন অভ্যেস করলেই চন্দ্র দর্শন হবে।
চোখের সামনে পূর্ণচন্দ্র দেখতে পাবে। ওপরে আকাশে পূর্ণচন্দ্র, আর নিচে একটা গাছের তলায় দুটি পরী। তুমি যা জানতে চাইবে পরীরা তাই বলে দেবে। ভালো করে চন্দ্র দর্শন যে অভ্যেস করেছে তার অজানা কিছু থাকে না। চন্দ্র দর্শন করি আর না করি, তারানাথের কাছে প্রায়ই যেতাম। লোকটা এমন সব অদ্ভুত কথা বলে যা পথে ঘাটে বড় একটা শোনা তো যায়ই না, দৈনন্দিন খেটে খাওয়া জীবনের সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই। পৃথিবীতে আবার যে সেসব ব্যাপার ঘটে তার তো কোনোদিন জানাই ছিল না। একদিন বর্ষার বিকেলবেলা তারানাথের ওখানে গিয়েছি। তারানাথ পুরনো একটা তুলোট কাগজের পুঁথি ওল্টাচ্ছে। আমাকে দেখে বলল, চলো, বেলেঘাটায় এক বড় সাধু এসেছে, দেখা করে আসি। খুব ভালো তান্ত্রিক শুনেছি। তারানাথের স্বভাবই ভালো সাধু সন্ন্যাসীদের সন্ধান করে বেড়ানো। বিশেষ করে সেই সাধু যদি তান্ত্রিক হয়, তাহলে তারানাথ সমস্ত কাজ ফেলে রেখে তার পিছনে দিনরাত লেগে থাকবে। গেলাম বেলেঘাটা। সাধুর ক্ষমতার মধ্যে দেখলাম তিনি আমাকে যে কোনো একটা গন্ধের নাম করতে বললেন। আমি বেলফুলের নাম করতেই তিনি বললেন, পকেটে রুমাল আছে? বের করে দেখো। রুমাল বের করে দেখি, তাতে বেলফুলের গন্ধ ভুরভুর করছে। আমি সাধুর কাছ থেকে 5-6 হাত দূরে বসেছি এবং আমার পকেটে কেউ হাত দেয়নি। ঘরে আমি, তারানাথ ও সাধু ছাড়া আর কেউই নেই। রুমালখানাতে আমার নামও লেখা, সুতরাং হাত সাফাইয়ের সম্ভাবনা আদৌ নেই। কিছু যে আশ্চর্য হলাম না এমন নয়, কিন্তু যদি ধরেই নিই সাধু বাবাজি তান্ত্রিক শক্তির সাহায্যেই আমার রুমালে গন্ধের সৃষ্টি করেছেন, তবু এত কষ্ট করে তন্ত্র সাধনার ফল যদি 2 পয়সার আতর তৈরি করায় দাঁড়ায়, সে সাধনার আমি কোনো মূল্য দিই না। আতর তো বাজারেও কিনতে পাওয়া যায়। ফেরার সময় তারানাথ বলল, না, লোকটা নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনা করেছে, তারই ফলে 2-1টা সামান্য শক্তি পেয়েছে। তাই বা পায় কি করে? বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম আতর প্রস্তুত করাতে তো অনেক তোড়জোড় দরকার হয়। মুহূর্তের মধ্যে একজন লোক দূর থেকে আমার রুমালে যে বেলফুলের গন্ধ চালনা করলো, তার পিছনেও তো একটা প্রকাণ্ড বৈজ্ঞানিক অসম্ভাব্যতা রয়েছে। কন্ট্যাক্ট অ্যাট এ ডিস্টেন্স এর মোটা সমস্যাটাই ওর মধ্যে জড়ানো। যদি ধরি হিপনোটিজম, সাধুর ইচ্ছাশক্তি আমার উপর ততক্ষণ কার্যকারী হবে যতক্ষণ আমি তার কাছে আছি। তার কাছ থেকে দূরে এসেও আমার উপর হিপনোটিজমের প্রভাব যে অক্ষুণ্ণ রয়েছে, সেই প্রভাবের মূলে কি আছে সেও তো আরেক গুরুতর সমস্যা হয়ে দাঁড়ায়। তারানাথের সঙ্গে তার বাড়িতে গিয়ে বসলাম। তারানাথ বলল, তুমি তো ওই দেখেই দেখছি আশ্চর্য হয়ে পড়লে, তবু তো সত্যিকারের তান্ত্রিক দেখোইনি। নিম্ন শ্রেণীর তন্ত্র এক প্রকারের জাদু, যাকে তোমরা বলো ব্ল্যাক ম্যাজিক। এক সময় আমিও যে এই জিনিসের চর্চা করিনি তা নয়। ও আতরের গন্ধ আর এমন সব ভয়ানক ভয়ানক তান্ত্রিক দেখেছি যে শুনলে পরে বিশ্বাস করবে না। একজনকে জানতাম, সে বিষ খেয়ে হজম করত। কিছুদিন আগে কলকাতায় তোমরাও এ ধরনের লোক দেখেছো। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড খেয়েও বেঁচে গেল, জিভে একটা দাগ পর্যন্ত লাগলো না। এসব নিম্ন ধরনের তন্ত্রচর্চার শক্তি ব্ল্যাক ম্যাজিক ছাড়া কিছুই নয়। এর চেয়েও অদ্ভুত শক্তির তান্ত্রিক দেখেছি। কি হলো জানো? ছেলেবেলায় আমাদের দেশ বাঁকুড়াতে এক নামকরা সাধু ছিলেন। আমার এক খুড়িমা তার কাছে দীক্ষা নিয়েছিলেন। আমাদের ছেলেবেলায় আমাদের বাড়ি প্রায় আসতেন। তিনি আমাদের খুব ভালোবাসতেন। আমাদের বাড়ি এলেই আমাদের নিয়ে গল্প করতে বসতেন, আর আমাদের প্রায় বলতেন, 2 চোখের মাঝখানের ভুরুতে একটা জ্যোতি আছে, ভালো করে চেয়ে দেখিস, দেখতে পাবি। খুব এক মনে চেয়ে দেখিস। মাস 2-3 পরে আমার একদিন জ্যোতি দর্শন হলো। মনে ভাবলাম চন্দ্র দর্শনের মতো নাকি। মুখে জিজ্ঞেস করলাম, কি ধরনের জ্যোতি? ঠিক নীল বিদ্যুৎ শিখার মতো। প্রথম একদিন দেখলাম সন্ধ্যার কিছু আগে। বাড়ির পিছনে
পিয়ারা তলায় বসে সাধুর কথা মতো নাকের ওপর দিকে ঘন্টাখানেক চেয়ে থাকতাম। সব দিন ঘটে উঠত না, সপ্তাহের মধ্যে 2-3 দিন বসতাম। মাস 3 পর প্রথম জ্যোতি দর্শন হলো। নীল লিকলিকে একটা শিখা আমার কপালের মাঝখানে ঠিক সামনে, খুব স্থির। মিনিট খানেক ছিল প্রথম দিন। এইভাবে ছোটবেলাতেই সাধু সন্ন্যাসী ও যোগ ইত্যাদি ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়ি। বাড়িতে আমার মন টেকে না। ঠাকুমার বাক্স ভেঙে একদিন কিছু টাকা নিয়ে পালিয়ে গেলাম একেবারে সোজা কাশিতে। একদিন অহল্যাবাইয়ের ঘাটে বসে আছি, সন্ধ্যা তখনও পেরোয়নি। মন্দিরে মন্দিরে আরতি চলছে। এমন সময় একজন লম্বা চওড়া সাধুকে খড়ম পায়ে দিয়ে কমণ্ডলু হাতে ঘাটের পৈঠায় নামতে দেখলাম। তার সারা দেহে এমন কিছু একটা ছিল যা আমাকে আর অন্যদিকে চোখ ফেরাতে দিল না। সাধু তো কতই দেখি, চুপ করে বসে আছি। সাধু বাবাজি জল ভরে পৈঠা বেয়ে উঠতে উঠতে হঠাৎ আমার দিকে তাকিয়ে খাসা বাংলায় বললেন, বাবাজির বাড়ি কোথায়? আমি বললাম, বাঁকুড়া জেলার মালিয়ারা, রুদ্রপুর। সাধু থমকে দাঁড়ালেন, বললেন, মালিয়ারা, রুদ্রপুর? তারপর কি যেন একটা ভাবলেন। খুব অল্পক্ষণ একটু যেন অন্যমনস্ক হয়ে গেলেন। তারপর বললেন, রুদ্রপুরের রামরূপ সান্যালের নাম শুনেছ? তাদের বংশে এখন কে কে আছে জানো? আমাদের গ্রামে সান্যালেরা একসময় খুব অবস্থাপন্ন ছিল। খুব বড় বাড়িঘর, দরজায় হাতি বাঁধা থাকতো শুনেছি। কিন্তু এখন তাদের অবস্থা খুব খারাপ। কিন্তু রামরূপ সান্যালের নাম তো কখনো শুনিনি। সন্ন্যাসীকে সসম্ভ্রমে সে কথা বলতে তিনি হেসে বললেন, তোমার বয়স আর কতটুকু, তুমি জানবে কি করে? খেয়াঘাটের কাছে শিব মন্দিরটা আছে তো? খেয়াঘাট? রুদ্রপুরের নদী নেই, মজে গিয়েছে কোন কালে। এখন তার ওপর দিয়ে মানুষ গরু হেঁটে চলে যায়। তবু পুরনো নদীর খাতের ধারে একটা বহু প্রাচীন জীর্ণ শিব মন্দির জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে বটে। শুনেছি সান্যালদেরই কোনো পূর্বপুরুষই ওই শিব মন্দির প্রতিষ্ঠা করেন। কিন্তু এসব কথা তিনি কি করে জানলেন? বিস্ময়ের সুরে বললাম, আপনি আমাদের গায়ের কথা জানেন দেখছি। সন্ন্যাসী মৃদু হাসলেন। এমন হাসি শুধু স্নেহময় বৃদ্ধ পিতামহের মুখে দেখা যায়। তার অতি তরুণ অবোধ পৌত্রেও কোনো ছেলে মানুষের কথার জন্য। সত্যি বলছি, সে হাসির স্মৃতি আমি এখনো ভুলতে পারিনি। খুব উঁচু না হলে অমন হাসি মানুষ হাসতে পারে না। তারপর খুব শান্ত সস্নেহ কৌতুকের সুরে বললেন, বাড়ি থেকে বেরিয়েছিস কেন? ধর্মকর্ম করবি বলে? আমি কিছু উত্তর দেবার আগেই তিনি আবার বললেন, বাড়ি ফিরে যা, সংসার ধর্ম কিছু করগে যা, এ পথ তোর নয়, আমার কথা শোন। বললাম, এত নিষ্ঠুর কথা বলবেন না। কিছু হবে না কেন? আমার সংসারে মন নেই, সংসার ছেড়েই এসেছি। তিনি হেসে বললেন, ওর নাম সংসার ছাড়া নয়, সংসার তুই ছাড়িসনি, ছাড়তে পারবিও নে। তুই ছেলে মানুষ, নির্বোধ, কিছু বোঝবার বয়স হয়নি। যা, বাড়ি যা, মা বাপের মনে কষ্ট দিস নে। কথা শেষ করে তিনি চলে যাচ্ছেন দেখে বললাম, কিন্তু আমাদের গায়ের কথা কি করে জানলেন বলবেন না? দয়া করে বলুন। তিনি কোনো কথার উত্তর না দিয়ে জোরে জোরে পা ফেলে চলে যেতে লাগলেন। আমিও নাছোড়বান্দা হয়ে তার পিছু নিলাম। খানিক দূরে গিয়ে তিনি দাঁড়িয়ে আমায় বললেন, কেন আসছিস? আপনাকে ছাড়বো না, আমি কিচ্ছু চাই না, আপনার সঙ্গ চাই। তিনি সস্নেহে বললেন, আমার সঙ্গে এলে তোর কোনো লাভ হবে না, তোকে সংসার করতেই হবে। তোর সাধ্য নেই অন্য পথে যাবার। যা, চলে যা, তোকে আশীর্বাদ করছি, সংসারে তোর উন্নতি হবে। আর সাহস করলুম না তাকে অনুসরণ করতে। কি একটা শক্তি আমার ইচ্ছা সত্ত্বেও যেন তার পিছনে পিছনে যেতে আমায় বাধা দিল। দাঁড়িয়ে কিছুক্ষণ সামনের দিকে তাকিয়ে দেখি তিনি নেই। বুঝতে পারলুম না কোন গলির মধ্যে তিনি ঢুকলেন বা কোন দিকে এগোলেন। প্রসঙ্গক্রমে বলে দিই, অনেক দিন পর বাড়ি ফিরে এসে
দেশের খুব বৃদ্ধ লোকেদের কাছে খোঁজ নিয়েও রামরূপ সান্যালের কোনো হদিশ মেলাতে পারলুম না। সান্যালদের বাড়ির ছেলে ছোকরাদের দল তো কিছুই বলতে পারল না। ওদের এক শরিক জলপাইগুড়িতে ডাকঘরে কাজ করতেন। তিনি পেনশন নিয়ে সেবার শীতকালে বাড়ি এলেন। কথায় কথায় তাকে একদিন প্রশ্নটা করাতে তিনি বললেন, দেখো, আমার ছেলেবেলায় বড় জ্যাঠামশাইয়ের কাছে একখানা খাতা দেখেছি। তাতে আমার বংশের অনেকের কথাই লেখা ছিল। বড় জ্যাঠামশাইয়ের ওইসব শখ ছিল। অনেক কষ্ট করে নানা জায়গায় হাঁটাহাঁটি করে বংশের কুলজি জোগাড় করতেন। তার মুখে শুনেছি 4-5 পুরুষ আগেও আমাদের বংশের রামরূপ সান্যাল নদীর ধারে ওই মন্দির প্রতিষ্ঠা করেন। রামরূপ সাধক পুরুষ ছিলেন, বিবাহ করেছিলেন, ছেলেমেয়েও হয়েছিল, কিন্তু সংসারে তিনি বড় একটা লিপ্ত ছিলেন না। রামরূপের বড় ভাই ছিলেন রামনিধি। প্রথম যৌবনেই তিনি অবিবাহিত অবস্থায় সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন। আর কখনো দেশে ফেরেননি। অন্তত 10 বছর আগের কথা হবে। জিজ্ঞেস করলুম, ওই শিব মন্দিরটা ওরকম মাঠের মাঝখানে বেখাপ্পা জায়গায় কেন? না, তা নয়। ওখানে তখন বহতা নদী ছিল, খুব স্রোত ছিল, বড় বড় কিস্তি চলতো। কোনো নৌকো একবার ওই মন্দিরের নিচের ঘাটে মারা পড়ে বলে ওর নাম লাভাঙার খেয়াঘাট। প্রায় চিৎকার করে উঠলুম। খেয়াঘাট? তিনি অবাক হয়ে আমার দিকে চেয়ে বললেন, হ্যাঁ, জ্যাঠামশাইয়ের মুখে শুনেছি, বাবার মুখেও শুনেছি। তাছাড়া আমাদের পুরনো কাগজপত্রে আছে শিব মন্দির প্রতিষ্ঠা হয়েছিল লাভাঙার খেয়াঘাটের উপর। কেন বলো তো? এসব কথা তোমার জানবার কি দরকার হলো? বইটাই লিখছো নাকি? ওদের কাছে কোনো কথা বলিনি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো, এবং সে বিশ্বাস আজও আছে, যে কাশীর সে সন্ন্যাসী রামরূপের দাদা রামনিধি নিজেই কোনো অদ্ভুত যৌগিক শক্তির বলে 150 বছর পরেও বেঁচে আছেন। বাড়ি থেকে কিছুদিন পরে আবার সাধু সন্ন্যাসীর সন্ধানে বেরোই। বীরভূমের এক গ্রামে শুনলাম সেখানকার শ্মশানে এক পাগলি থাকে। সে আসলে খুব বড় তান্ত্রিক সন্ন্যাসিনী। পাগলির সাথেই দেখা করলাম নদীর ধারে শ্মশানে। ছেঁড়া একটা কাঁথা জড়িয়ে পড়ে আছে। যেমন ময়লা কাপড় চোপড় পরনে, তেমনি মলিন জট পাকানো চুল। আমায় দেখেই সে গেল মহা চোটে। বললে, বেরো এখান থেকে। কে বলেছে তোকে এখানে আসতে? ওর আলু খালু বিকট মলিন চেহারা দেখে মনে যে ভাব এসেছিল সেটাকে অতি কষ্টে চেপে বললাম, মা, আমাকে আপনার শিষ্য করে নিন। অনেক দূর থেকে এসেছি, দয়া করুন আমার ওপর। পাগলি চেঁচিয়ে উঠে বললে, পালা এখান থেকে, বিপদে পড়বি। আঙুল দিয়ে গ্রামের দিকে এগিয়ে বললে, যা। নির্জন শ্মশান। ভয় হলো ওর মূর্তি দেখে। কি জানি মারবে টারবে নাকি। পাগল মানুষকে বিশ্বাস নেই। সেদিন চলে এলাম, কিন্তু আবার গেলাম তার পরদিন। পাগলি বললে, আবার কেন এলি? বললাম, মা, আমাকে দয়া কর। পাগলি বললে, দূর হ, দূর হ, বেরো এখান থেকে। তারপর রেগে আমায় মারলে এক লাথি। বললে, ফের যদি আসিস তবে বিপদে পড়বি, খুব সাবধান। রাত্রে শুয়ে ভাবলাম, না, এখান থেকে চলে যাই, এখানে আর নয়। এ এক পাগলের পাল্লায় পড়ে প্রাণটা যাবে দেখছি কোনোদিন। শেষ রাত্রে স্বপ্ন দেখলাম পাগলি এসে যেন আমার সামনে দাঁড়িয়েছে। সে চেহারা আর নেই। মৃদু হাসি হাসি মুখে আমায় যেন বললে, লাথিটা খুব লেগেছে না রে? তা রাগ করিস নে, কাল যাস আমার ওখানে। সকালে উঠেই আবার গেলাম। ও মা, স্বপ্ন টপ্ন সব মিথ্যা। পাগলি আমায় দেখে মার মূর্তি হয়ে শ্মশানের একটা পোড়া কাঠ আমার দিকে ছুঁড়ে মারলে। আমিও তখন মরিয়া হয়েছি। বললাম, তুমি তবে রাত্রে আমায় বলতে গিয়েছিলে কেন স্বপ্নে? তুমি তো আসতে বললে, তাই তো এলাম। পাগলি খিলখিল করে হেসে উঠল। তোকে বলতে গিয়েছিলাম স্বপ্নে, তোর মুন্ডু চিবিয়ে খেতে গিয়েছিলাম। যা, বেরো। কেন জানি না,
এই পাগলি আমাকে অদ্ভুতভাবে আকৃষ্ট করেছে। আমি বুঝলাম তখনই সেখানে দাঁড়িয়ে, এই যতই আমায় বাইরে তাড়িয়ে দেওয়ার ভান করুক, আমার মনে হলো ভিতরে ভিতরে এ আমায় এক অজ্ঞাত শক্তির বলে টানছে। হঠাৎ সে বললে, বস এখানে। আঙুল তুলে দেখিয়ে দিলে। তার আঙুল তুলে দেখিয়ে দেওয়ার ভঙ্গিটা যেন খুব রাজা জমিদারের ঘরের কর্ত্রীর মতো। তার সে হুকুম পালন না করে যেন উপায় নেই, কাজেই বসতে হলো। সে বললে, কেন এখানে এসে বিরক্ত করিস বলতো? তোর দ্বারা কি হবে? কিছু হবে না। তোর সংসারে এখনো পুরো ভোগ রয়েছে। আমি চুপ করেই থাকি। খানিকটা বাদে পাগলি বললে, আচ্ছা, কিছু খাবি? আমার এখানে যখন এসেছিস, তার উপর আবার বামুন, তখন কিছু খাওয়ানো দরকার। বল, কি খাবি? পাগলির শক্তি কত দূর দেখার জন্য বড় কৌতূহল হলো। এর আগে লোকের মুখে শুনে এসেছি, যা চাওয়া যায় সাধু সন্ন্যাসীরা এনে দিতে পারে। কলকাতার গন্ধ বাবাজির কাছে খানিকটা যদিও দেখেছি, সে আমার ততটা আশ্চর্য বলে মনে হয়নি। বললাম, খাবো অমৃতি জিলিপি, ক্ষীরের বরফি আর মর্তমান কলা। পাগলি এক আশ্চর্য ব্যাপার করলে। শ্মশানের কতগুলো পোড়া কয়লা পাশেই পড়েছিল, হাতে নিয়ে বললে, এই নে খা, ক্ষীরের বরফি। আমি তো অবাক। ইতস্তত করছি দেখে সে পাগলের মতন খিলখিল করে কি একরকম অসম্বন্ধ হাসি হেসে বলল, খা খা, ক্ষীরের বরফি খা। আমার মনে হলো এ তো দেখছি পুরো পাগল, কোনো কাণ্ডজ্ঞান নেই। এর কথায় মরা পোড়ানো কয়লা মুখে দেব? ছি ছি। কিন্তু আমার তখন ফেরবার পথ নেই, অনেক দূর এগিয়েছি। দিলাম সেই কয়লা মুখে পুড়ে, যা থাকে কপালে। পরক্ষণেই থু থু করে বিশ্রী বিষাদ চিতার কয়লার টুকরো মুখ থেকে বার করে ফেলে দিলাম। পাগলি আবার খিলখিল করে উঠল। রাগে দুঃখে চোখে তখন জল এসেছে। কি বোকামি করেছি এখানে এসে। এ পাগলই, পাগল ছাড়া আর কিছু নয়। পাড়াগাঁয়ের ভূতেরা সাধু বলে নাম রটিয়েছে। পাগলি হাসি থামিয়ে বিদ্রুপের সুরে বলল, খেলি রাবড়ি, মর্তমান কলা? পেটুক কোথাকার, পেটের জন্য এসেছে শ্মশানে আমার কাছে। দূর হ জানোয়ার, দূর হ। আমার ভয়ানক রাগ হলো। অমন নিষ্ঠুর কথা আমায় কখনো কেউ মুখের ওপর বলেনি। একটিও কথা না বলে আমি তখনই সেখান থেকে উঠে চলে গেলাম। বললে বিশ্বাস করবে না, আমি সেদিন শেষ রাত্রে পাগলিকে স্বপ্নে দেখলাম। আমার শিয়রের দিকে দাঁড়িয়ে হাসি হাসি মুখে বলছে, রাগ করিস নে, আসিস আজ। রাগ করে না, ছি। এখনো পর্যন্ত আমার সন্দেহ হয় পাগলিকে স্বপ্নে দেখেছিলাম না জাগ্রত অবস্থায় দেখেছিলাম। যাই হোক, জেগে উঠে আমার রাগ আর রইল না। পাগলি আমায় জাদু করলে নাকি? গেলাম আবার দুপুরে। এবার কিন্তু মূর্তি ভারী প্রসন্ন। বললে, আবার এসেছিস দেখছি। আচ্ছা নাছর বান্দা তো তুই। আমি বললাম, কেন বাদর নাচ নাচাচ্ছ আমায় নিয়ে? দিনে অপমান করে বিদায় করে দাও, আবার রাতে আসতে বলো। এরকম হয়রান করে তোমার লাভ কি? পাগলি বললে, পারবি তুই? সাহস আছে? ঠিক যা বলবো করবি? বললাম, আছে, যা বলবে তাই করব। দেখোই না পরীক্ষা করে। সে একটা অদ্ভুত প্রস্তাব করলে। সে বললে, আজ রাত্রে তুই আমাকে মেরে ফেল, কলার টিপে মেরে ফেল। তারপর আমার মৃতদেহের উপর বসে তোকে সাধনা করতে হবে। নিয়ম বলে দেব। বাজার থেকে মদ কিনে নিয়ে আয়, আর দুটো চাল ছোলা ভাজা।
মাঝে মাঝে আমার মৃতদেহ হা করে বিকট চিৎকার করে উঠবে যখন, তখন আমার মুখে এক ঢোক মদ আর দুটো চাল ছোলা ভাজা দিবি। ভোর রাত পর্যন্ত এমনই মরার উপর বসে মন্ত্রজপ করতে হবে। রাত্রে হয়তো অনেক রকম ভয় পাবি। যারা এসে ভয় দেখাবে তারা কেউ মানুষ নয়, কিন্তু তাদের ভয় করো না। ভয় পেলে সাধনা মিথ্যা তো হবেই, প্রাণ পর্যন্ত হারাতে পারো। কেমন, রাজি? ও যে এমন কথা বলবে তা বুঝতে পারিনি। কথা শুনে তো অবাক হয়ে গেলাম। বললাম, সব পারবো, কিন্তু মানুষ খুন করা আমায় দিয়ে হবে না। আর তুমিই বা আমার জন্য মরবে কেন? পাগলি বললে। তবে এখানে মরতে এসেছিলি কেন মুখ পোড়া? বেরো, দূর হ শালা কুকুরের বাচ্চা। আরো নানা রকম অশ্লীল গালাগাল দিলে। ওর মুখে কিছু বাঁধে না, মুখ বড় খারাপ। আমি আজকাল ওগুলো আর কত গায়ে মাখি না, গা সওয়া হয়ে গিয়েছে। বললাম, রাগ করছো কেন? একটা মানুষকে খুন করা কি মুখের কথা? আমি না ভদ্রলোকের ছেলে? পাগলি আবার মুখ বিকৃত করে বললে, ভদ্রলোকের ছেলে? ভদ্রলোকের ছেলে? তবে এ পথে এসেছিস কেন রে? ও অল্পে ঘাটের মরা। তন্ত্রমন্ত্রের সাধনা ভদ্রলোকের কাজ নয়। যা, কামিজ চাদর পরে হৌসে চাকরি কর গিয়ে। বেরো। বললাম, তুমি শুধুই রাগ করো। পুলিশের হাঙ্গামার কথা তো ভাবছো না। আমি যখন ফাঁসি যাব তখন ঠেকাবে কে? মনে মনে আমার সন্দেহ হলো, না, এ নিতান্তই পাগল, বদ্ধ উন্মাদ। এর কাছে এসে এতদিন শুধু সময় নষ্ট করেছি ছাড়া আর কিছুই না। তখনই মনে পড়ল, পাগলির মুখে শুদ্ধ সংস্কৃত শ্লোক শুনেছি, তন্ত্রের কথা শুনেছি। সময়ে সময়ে সত্যই এমন কথা বলে যে ওকে বিদুষী বলে মনে হয়। সেই দিন থেকে পাগলি আমার ওপর প্রসন্ন হলো। বিকেলে যখন গেলাম তখন আপনি ডেকে বললে, আমার রাগ হলে জ্ঞান থাকে না। তোকেও ওবেলা গালাগালি দিয়েছি, কিছু মনে করিস নে। ভালোই হয়েছে তুই সাধনা করতে চাসনি। ওসব নিম্নতন্ত্রের সাধনা, ওতে মানুষের কতগুলো শক্তি লাভ হয়, তাছাড়া আর কিছু হয় না। বললাম, কিভাবে শক্তি লাভ হয়? পাগলি বললে, পৃথিবীতে নানা রকমের জীব আছে, তাতে চোখে দেখতে পাওয়া যায় না। মানুষ মরে দেহশূন্য হলে চোখে দেখা যায় না, আমরা তাদের বলি ভূত। এছাড়া আরও অনেক রকম প্রাণী আছে, তাদের বুদ্ধি মানুষের থেকে কম কিন্তু শক্তি বেশি। এদেরও দেখা যায় না। তন্ত্রে এদের ডাকিনী, শাঁখিনী এইসব নাম। এরা কখনো মানুষ ছিল না। মানুষ মরে যেখানে যায় এরা সেখানকারই প্রাণী। মুসলমান ফকিরেরা এদের জিন বলে। এদের মধ্যে ভালো মন্দ দুই আছে। তন্ত্র সাধনার ফলে এদের বশ করা যায়। তখন যা বলা যায় এরা তাই করে। করতেই হবে, না করে উপায় নেই। কিন্তু এদের নিয়ে খেলা করার বিপদ আছে। অসাবধান তুমি যদি হয়েছ, তোমাকে মেরে ফেলতে পারে। অবাক হয়ে ওর কথা শুনছিলাম। এসব কথা আর কখনো শুনিনি। এর মতো পাগলের মুখে এই কথা সাজে। আর যেখানে শুনছি তার পারিপার্শ্বিক অবস্থাও এই কথার উপযুক্ত বটে। গ্রাম্য শ্মশান, একটা তেঁতুল গাছ, আর একদিকে কতগুলো শিমুল গাছ। 2-4 দিন আগের একটা চিতার কাঠ কয়লা আর একটা কলসির জলের ধারে বসে আছে। কোন দিকে লোকজন নেই, অজ্ঞাতসারে গা যেন শিউরে উঠল। পাগলি তখনও বলে যাচ্ছে অনেক সব কথা, অদ্ভুত ধরনের কথা। এক ধরনের অপদেবতা আছে, তন্ত্রে তাদের বলে হাকিনি। তারা অতি ভয়ানক জীব, বুদ্ধি মানুষের চেয়ে কম। দয়া মায়া বলে পদার্থ নেই যাদের, পশুর মতো মন, কিন্তু তাদের ক্ষমতা সবচেয়ে বেশি। এরা যেন প্রেত লোকের বাঘ ভালুক।
এদের দিয়ে কাজ বেশি হয় বলে যাদের বেশি দুঃসাহস, এমন তান্ত্রিকেরা হাকিনী মন্ত্রে সিদ্ধ হবার সাধনা করে। হলে খুবই ভালো, কিন্তু বিপদের ভয়েও পদে পদে। তাদের নিয়ে যখন তখন খেলা করতে নেই, তাই তোকে বারণ করি। তুই বুঝিস নে, তাই রাগ করিস। কৌতূহল আর সংবরণ করতে না পেরে জিজ্ঞেস করলাম, তুমি তাহলে হাকিনী মন্ত্রে সিদ্ধ না? ঠিক বলো। পাগলি চুপ করে রইল। আমি তাকে আর প্রশ্ন করলাম না। বুঝলাম পাগলি এ কথা কিছুতেই বলবে না, কিন্তু এ বিষয়ে আমার কোনো সন্দেহ রইল না। পরদিন গ্রামের লোকে আমাকে পাগলি সম্বন্ধে অনেক কথা বললে। আপনি ওখানে তো যাবেন না ঘন ঘন। পাগলি ভয়ানক মানুষ। ওর মধ্যে এমন শক্তি আছে, আপনারা এবারে সর্বনাশ করে ছেড়ে দিতে পারেন। ওকে বেশি ঘাটাবেন না মশাই। আরে গায়ের লোকই ওর কাছে গেছে না, বিদেশি লোক হয়ে শেষে মারা পড়বেন নাকি? মনে ভাবলাম, কি আমার করবে? যা করবার তা করেছে, তার কাছে না গিয়ে থাকার শক্তি আমার নেই। তারপরে একদিন যা হলো তা বিশ্বাস করবে না। একদিন সন্ধ্যার পরে পাগলির কাছে গিয়েছি, কিন্তু এমনভাবে গিয়েছি পাগলি না টের পায়। পাগলির সেই বটতলায় গিয়ে হঠাৎ অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বটতলায় পাগলি বসে নেই, তার বদলে একটি ষোড়শী বালিকা গাছের গুঁড়িতে ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে রয়েছে। চোখের ভুল নয় মশাই। আমার তখন কাঁচা বয়স, চোখে ঝাপসা দেখবার কথা নয়, স্পষ্ট দেখলাম। ভাবলাম তাই তো, এ আবার কে এলো? যাই কি না যাই, দুপায়ে এগিয়ে সংকোচের সাথে জিজ্ঞাসা করলাম, মা, তিনি কোথায় গেলেন? মেয়েটি হেসে বলল, কে? সেই তিনি এখানে থাকতেন। মেয়েটি খিলখিল করে হেসে বলল, মরণ, কি তার নামটা বলো না। নাম নিতে লজ্জা হচ্ছে নাকি? আমি চমকে উঠলাম। সেই পাগলিই তো, সেই হাসি, সেই কথা বলার ভঙ্গি। এই ষোড়শী বালিকার মধ্যে সেই পাগলি রয়েছে লুকিয়ে। সেই এক অদ্ভুত আকৃতি, ভেতরে সেই পরিচিতা পাগলি, বাইরে এক অপরিচিতা রূপসী ষোড়শী বালিকা। মেয়েটি হেসে ঢলে পড়ে আর কি, বললে, এসো না, বসো না এসে পাশে, লজ্জা কি? অত লজ্জার দরকার নেই, এসো। হঠাৎ আমার বড় ভয় হলো। মেয়েটির রকম সকম আমার ভালো বলে মনে হলো না। তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস হলো এ পাগলি আমায় কোনো বিপদে ফেলবার চেষ্টায় আছে। ফিরে চলে যাচ্ছি, এমন সময় পরিচিত কণ্ঠের ডাক শুনে থমকে দাঁড়ালাম। কিরে শোন, দেখি বটতলায় পাগলি বসে আছে, আর কেউ কোথাও নেই। আমার তখনও ভয় যায়নি। ভাবলাম আজ আর কিছুতেই এখানে থাকবো না, আজ ফিরে যাই। পাগলি বললে, এসো বসো। বললাম, তুমি ওরকম ছোট মেসে গেছিলে কেন? তোমার মতলবখানা কি? পাগলি বললে, মরণ, ঘাটের মরা, আবল তাবল বকছে। বললাম, না, সত্যি কথা বলছি। আমায় কোনো ভয় দেখিও না, যখন তোমায় মা বলে ডেকেছি। পাগলি বললে, শোন তবে, তুই সেরকম নোস। তন্ত্রের সাধনা তোকে দিয়ে হবে না। অত সাধু সেজে থাকবার কাজ নয়। থাক, তোকে দু একটা কিছু দেব, তাতেই তুই করে খেতে পারবি। একটা মরা চাই। আসবে শিগগির অনেক মরা, এই ঘাটেই আসবে। ততদিন অপেক্ষা কর, কিন্তু যা বলে দেব তাই করবি। রাজি আছিস? সব সাধনা, ভিন্ন কিছু হবে না। আমি তখন মরিয়া হয়ে উঠেছি। আমি ভীতু লোক ছিলাম না কোনো কালে, তবু কখনো মরার ওপর বসে সাধনা করব এ কল্পনাও করিনি। কিন্তু রাজি হলাম পাগলির প্রস্তাবে। বললাম, বেশ, তুমি যা বলবে তাই করব, কিন্তু পুলিশের হাঙ্গামার মধ্যে যেন না পড়ি। আর সব তাতে রাজি আছি। একদিন সন্ধ্যার কিছু আগে গিয়েছি, সেদিন দেখলাম পাগলির ভাবটা যেন কেমন কেমন। ও আমায় বললে,
একটা মরা পাওয়া গিয়েছে, চুপি চুপি এসো। জলের ধারে বড় একটা পাকুড় গাছের শেকড় জলের মধ্যে অনেকখানি নেমে গিয়েছে। সেই জড়ানো পাকানো জলমগ্ন শেকড়ের মধ্যে একটা 16-17 বছরের মেয়ের মরা বেঁধে আছে। কোনো ঘাট থেকে ভেসে এসেছে বোধ হয়। ও বললে, তোল মরাটা, সে করবে, নেমে যা, জলের মধ্যে মরা হালকা হবে, ওকে তুলে সে করে রেখে দে, ভেসে না যায়। তখন কি করছি জ্ঞান ছিল না। মরার পরনে তখনও কাপড়, সেই কাপড় জড়িয়ে গিয়েছে শেকড়ের মধ্যে। আমাকে বিশেষ বেগ পেতে হলো না, অল্প চেষ্টাতেই সেটা টেনে তুলে ফেললাম। পাগলি বললে, মরার ওপর বসে তোকে সাধনা করতে হবে, ভয় পাবি না তো? ভয় পেয়েছো কি মরেছো? আমি হঠাৎ আশ্চর্য হয়ে চিৎকার করে উঠলাম, মা গো! মরার মুখ তখনও আমার নজরে পড়েছে। সেদিনকার সেই ষোড়শী বালিকা, সেই মুখ, সেই চোখ, কোনো তফাৎ নেই। পাগলি বললে, চেঁচিয়ে মরছিস কেন? ও আপদ। আমার মাথার মধ্যে কেমন গোলমাল হয়ে গিয়েছে তখন। পাগলিকে দেখে তখন আমার অত্যন্ত ভয় হলো। মনে ভাবলাম, এই অতি ভয়ানক লোক দেখছি। গায়ের লোক ঠিকই বলে, কিন্তু ফিরবার পথ তখন আমার বন্ধ। পাগলি আমাকে যা যা করতে বললে, সন্ধ্যা থেকে আমাকে তা করতে হলো। সব সাধনার অনুষ্ঠান সম্বন্ধে সব কথা তোমায় বলবারও নয়। সন্ধ্যের পর থেকে আমি সবের ওপর আসন করে বসলাম। পাগলি একটা অর্থশূন্য মন্ত্র আমায় বললে, সেটাই জপ করতে হবে অনবরত। আমার বিশ্বাস হয়নি যে এতে কিছু হয়। এমনকি ও যখন বললে, যদি কোনো বিভীষিকা দেখো তবে ভয় পেও না, ভয় পেলেই মরবে। রাত্রি দুপুর হলো ক্রমে। নির্জন শ্মশান, কেউ কোনো দিকে নেই। নিরন্ধ্র অন্ধকার দিক বিদিক লুকিয়েছে। পাগলি যে কোথায় গেল তা আমি আর দেখিনি। হঠাৎ একপাল শেয়াল ডেকে উঠল নদীর ধারে একটা কষার ঝোপের আড়ালে। শেয়ালের ডাক তো কতই শুনি, কিন্তু সেই ভয়ানক শ্মশানে একটা টাটকা মরার উপর বসে সেই শেয়ালের ডাকে আমার সর্বাঙ্গ শিউরে উঠল। ঠিক সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপার ঘটল। বিশ্বাস করা না করা তোমার ইচ্ছে, কিন্তু তোমার কাছে মিথ্যে বলে কোনো স্বার্থ নেই। আমি তারানাথ জ্যোতিষী, বুঝি কেবল পয়সা। তুমি আমায় 1 পয়সা দেবে না, সুতরাং তোমার কাছে মিথ্যা বলতে যাব কেন? শিয়াল ডাকার সঙ্গে সঙ্গে মনে হলো শ্মশানের নিচের নদীর জল থেকে দলে দলে সব বহু মানুষেরা উঠে আসছে। অল্প বয়সী বহু, মুখে ঘোমটা টানা, জল থেকে উঠে এলো, অথচ কাপড় চোপড় ভিজে নয় কারো। দলে দলে 1, 2, 5, 10, 20টা। তারা সকলে এসে আমার ঘিরে দাঁড়ালো। আমি এক মনে মন্ত্রযোগ করছি। ওম হিং ক্রিং ফট, ওম হিং ক্রিং ফট, ওম হিং ক্রিং ফট। ভাবছি যা হয় হবে। একটু পরে ভালো করে চাইতে গিয়ে দেখি আমার চারপাশে একটাও বউ নয়, সব কর্রা পাখি। বীরভূমে নদীর চরে যথেষ্ট হয়, দুপায়ে গম্ভীরভাবে হাঁটে, ঠিক যেন মানুষের মতো। এক মুহূর্তে মনটা হালকা হয়ে গেল। তাই বল, হরি হরি পাখি। চিন্তাটা আমার সম্পূর্ণ শেষ হয়নি। পরক্ষণে আমার চারপাশে মেয়ে গলায় কাটা খল খল করে হেসে উঠল। হাসির শব্দে আমার গায়ে রক্ত হিম হয়ে আরো জমে গেল যেন। চেয়ে দেখি একটাও পাখি নয়, সব অল্প বয়সী বউ। তারা তখনও সবাই একযোগে ঘোমটা খুলে আমার দিকে চেয়ে আছে। আর তাদের চারিদিকে সেই বড় মাঠের সেই যেদিকেই তাকায় অসংখ্য নরকঙ্কাল। দূরে কাছে ডাইনে বায়ে
অন্ধকারের মধ্যে সাদা সাদা দাঁড়িয়ে আছে গতকালের পুরনো জীর্ণ হাড়ের কঙ্কাল। তাদের অনেকগুলোর হাতের সব আঙুল নেই, অনেকগুলোর হাড় রোদে জলে চটা হয়ে উঠে ক্ষয়ে গিয়েছে। কোনোটার মাথার খুলি ফুটো, কোনোটার পায়ের নলির হাড় ভেঙে বেঁকে আছে। তাদের মুখও নানা দিকে ফেরানো, দাঁড়াবার ভঙ্গি দেখলে মনে হয় কেউ যেন তাদের বহু যত্নে তুলে ধরে দাঁড় করিয়ে রেখেছে। কঙ্কালের পেছনের আড়াল থেকে যেন যে লোকটা এদের খাড়া করে রেখেছে, সে যেই ছেড়ে দেবে অমনি কঙ্কালগুলো হুড়মুড় করে ভেঙে পড়ে গিয়ে জীর্ণ ভাঙা চোরা টুকরানো নোনা ধরা হাড়ের রাশে স্তূপাকার হয়ে উঠবে। অথচ তারা যেন সবাই সজীব, সকলেই আমাকে পাহারা দিচ্ছে। আমি যেন প্রাণ নিয়ে শ্মশান থেকে পালাতে না পারি। হাড়ের হাত বাড়িয়ে এক চোখে সবাই যেন আমায় গলা টিপে মারবার অপেক্ষায় আছে। উঠে সোজা দৌড় দেব ভাবছি, এমন সময় দেখি আমার সামনে এক অতি রূপসী বালিকা আমার পথ আগলে হাসি মুখে দাঁড়িয়ে। এ আবার কে? যা হোক, সব রকম ব্যাপারে আজ প্রস্তুত না হয়ে আর সব সাধনা করতে নামিনি। আমি কিছু বলবার আগে মেয়েটি হেসে বললে, আমি ষোড়শী, মহাবিদ্যার মধ্যে শ্রেষ্ঠ। আমায় তোমার পছন্দ হয় না? মহাবিদ্যা তহাবিদ্যার নাম শুনেছিলাম বটে পাগলির কাছে, কিন্তু তাদের তো শুনেছি অনেক সাধনা করেও দেখা মেলে না। আর এত সহজেই নি। বললাম, আমার মহা সৌভাগ্য যে আপনি এসেছেন, আমার জীবন ধন্য হলো। বেটি বললে, তবে তুমি মহাডামরি সাধনা করছো কেন? আজ্ঞে আমি তো জানি না কোন সাধনায় কীরকম। পাগলি আমাকে যেমন বলে দিয়েছে তেমনি করছি। বেশ, মহাডামরি সাধনা তুমি ছাড়ো, ও মন্ত্র জপ করো না। যখন দেখা দিয়েছি তখন তোমার আর কিছুতে দরকার নেই। তুমি মহাডামরি ভৈরবীকে দেখোনি? অতি বিকট চেহারা, তুমি ভয় পাবে। ছেড়ে দাও মন্ত্র। সাহসে ভর করে বললাম, সাধনা করে আপনাদের ডাকতে হয় শুনেছি, আপনি এত সহজে আমায় দেখা দিলেন কেন? তোমার সন্দেহ হচ্ছে? আমার মনে হলো এই মুখ আমি আগেও কোথাও দেখেছি, কিন্তু তখন আমার মাথা গোলমাল হয়ে গিয়েছে, কিছুই ঠিক করতে পারলাম না। বললাম, সন্দেহ নয়, কিন্তু বড় আশ্চর্য হয়ে গিয়েছি। আমি কিছুই জানি না কে আপনারা। যদি অপরাধ করি মাফ করুন, কিন্তু কথাটার জবাব যদি পাই। বালিকা বলল, মহাডামরিকে চেনো না? আমাকেও চেনো না? তাহলে চিনে কাজ নেই। এসেছি কেন জিজ্ঞাসা করছো? দিব্যগোপাতের নাম শোনোনি তন্ত্রে? পাষণ্ড দলনের জন্য ওই পথে আমরা পৃথিবীতে নেমে আসি। তোমার মন্ত্রে দিব্যগোপাতে সারা জেগেছে, তাই ছুটে দেখতে এলাম। কথাটা ভালো বুঝতে পারলাম না, ভয়ে ভয়ে বললাম, তবে কি আমি খুবই পাষণ্ড? বালিকা খিলখিল করে হেসে উঠল, বললে, তোমার বেলায় এসেছি সম্পদের রক্ষার জন্য। এত ভয় কিসের? আমি না তোমাকে লাথি মেরেছি, না শ্মশানের পোড়া কাঠ ছুঁড়ে মেরেছি? তোকে পরীক্ষা না করে কি সাধনার নিয়ম বলে দিয়েছি তোকে? আমি ভয়ানক আশ্চর্য হয়ে গিয়েছি। বলে কি? মেয়েটি আবার বললে, কিন্তু মহাডামরি বড় ভীষণ রূপ। তোর যেমন ভয় সে তুই পারবি নি, ও ছেড়ে দে। আপনি যখন বললেন তাই দিলাম। ঠিক কথা দিলি? দিলাম। এ সময়ে যে শবদেহের ওপর বসে আছি তার দিকে আমার নজর পড়ল। পড়তেই ভয় ও বিস্ময়ে আমার সর্বশরীর কেমন হয়ে গেল। শবদেহের সঙ্গে সম্মুখের ষোড়শী রূপসীর চেহারার কোনো তফাৎ নেই। একই মুখ, একই রং, একই বয়স। বালিকা ব্যঙ্গের হাসি হেসে বললে, যে দেখছিস কি? আমি কথার কোনো উত্তর দিলাম না। কিছুক্ষণ ধরে একটা সন্দেহ আমার মনে ঘনিয়ে এসেছিল, সেটাই মুখে প্রকাশ করে বললাম, কে আপনি? আপনি কি সেই শ্মশানের পাগলি নাকি? একটা বিকট বিদ্রুপের হাসিতে রাত্রির অন্ধকার চিরে ফেরে চৌচির হয়ে গেল। সঙ্গে সঙ্গে মাঠময় নরকঙ্কাল
হাতের তালি দিতে দিতে একে বেঁকে উদ্দাম নৃত্য শুরু করলো, আর অমনি সেগুলো নাচের বেগে ভেঙে ভেঙে পড়তে লাগলো। কোনো কঙ্কালের হাত খসে গেল, কোনোটার মেরুদণ্ড, কোনোটার কপালের হাড়, কোনোটার বুকের পাঁজরগুলো। তবুও তাদের নৃত্য সমানেই চলছে। এদিকে হাড়ের রাশি উঁচু হয়ে উঠল, আর হাড়ে হাড়ে লেগে কি ভীষণ ঢক ঢক শব্দ। হঠাৎ আকাশের এক প্রান্ত যেন জড়িয়ে ফুটিয়ে গেল কাগজের মতো, আর সেই ছিদ্রপথে যেন এক বিকট মূর্তি নারী উন্মাদিনীর মতো আলু খালু বেশি নেমে আসছে দেখলাম। সঙ্গে সঙ্গে চারপাশের বনে শিয়ালের দল আবার ডেকে উঠল। মরা পচা দুর্গন্ধে চারিদিকে পূর্ণ হলো। পেছনের আকাশটা আগুনের মতন রাঙা মেঘে ছেয়ে গেল। তার নিচে চিহিল শকুন উঠছে সেই গভীর রাত্রে। শেয়ালের চিৎকার, নরকঙ্কালের টোকাটুকির শব্দ ছাড়া সেই ভয়ানক রাত্রে বাকি সব জগৎ নিস্তব্ধ, সৃষ্টি নিঝুম। আমার গা শিউরে উঠল আতঙ্কে। পিশাচিটা আমার দিকে যেন ছুটে আসছে। তার আগুনের ভাটার মতো জ্বলন্ত দু চোখে ঘৃণা, নিষ্ঠুরতাও বিদ্রোহ মেশানো। সে কি ভীষণ ক্রূর দৃষ্টি, সে প্রতিগন্ধ, সে শিয়ালের ডাক, সে আগুন রাঙা মেঘের সঙ্গে পিশাচির দৃষ্টিটা মিশে গিয়েছে একই উদ্দেশ্যে। সকলে তারা আমায় নিষ্ঠুরভাবে হত্যা করতে চায়। যে সবটার ওপর বসে আছি সে সবটা চিৎকার করে কেঁদে উঠলে, বললে, আমাকে খুন করে মেরে ফেলেছে বলে আমার মৃত্যু হয়নি, আমাকে উদ্ধার করো। কত কাল আছে শ্মশানে, 56 বছর, কাকেই বা বলি, কেউ দেখে না। ভয় দিশেহারা হয়ে আমি আসন ছেড়ে উঠে দৌড় দিলাম। তখন পূর্ব ফর্সা হয়ে এসেছে। বোধহয় অজ্ঞান হয়ে পড়েছিলাম। জ্ঞান হলে চেয়ে দেখি আমার সামনে সেই পাগলি বসে মৃদু মৃদু ব্যঙ্গের হাসি হাসছে। সেই বটতলায় আমি আর পাগলি দুজন। পাগলি বললে, যা, তোর দৌড় বোঝা গিয়েছে। আসন ছেড়ে পালিয়েছিলি না? আমার শরীর তখনও ঝিমঝিম করছে। বললুম, কিন্তু আমি ওদের দেখেছি। তুমি যে ষোড়শী মহাবিদ্যার কথা বলতে, তিনি এসেছিলেন। পাগলি মুখ টিপে হেসে বললে, তাই তুই ষোড়শীর রূপ দেখে মন্ত্র জপ ছেড়ে দিলি? দূর, ওসব হাকিনীদের মায়া, ওরা সাধনায় বাধা। তুই ষোড়শীকে চিনিস না। শ্রী ষোড়শী সাক্ষাৎ ব্রহ্মশক্তি। एवं देवी त्रक्षरी तू মহাষোড়শী সুন্দরী। কহাদি সাধনা ভিন্ন তিনি প্রকট হন না। কহাদি উচ্চতন্ত্রের সাধনা। তুই তার জানিস কি? ওসব মায়া। আমি সন্দিগ্ধ সুরে বললাম, তিনি অনেক কথা বলেছিলেন যে, আরও এক বিকট মূর্তি পিশাচির মতন চেহারা নারী দেখেছি। আমার মাথা ঠিক ছিল না। তারপরেই মনে পড়ল পাগলির কথাও কি একটা তার সঙ্গে যেন হয়েছিল। কি সেটা? পাগলি বললে, তোর ভাগ্য ভালো, শেষকালে যে বিকট মূর্তি মেয়ে দেখেছিস তিনি মহাডামরি মহাভৈরবী। তুই তার তেজ সহ্য করতে পারলি নে, আসন ছেড়ে ভাগলি কেন? তারপরে সে হঠাৎ হি হি করে হেসে উঠে বললে, মুখ পোড়া মাদর কোথাকার, উনি দেখা পাবেন ভৈরবীদের। আমি যাদের নাম মুখে আনতে সাহস করি নে, হাকিমদের নিয়ে কারবার করি, ওরা অল্পে তোকে ভেলকি দেখিয়েছে। তুই তো সবসময় আমার সামনে বসে আছিস বটতলায়। কোথায় গিয়েছিলি তুই? সকাল কোথায়? এখন যে সারা রাত সাধনা করে আসন ছেড়ে এলি, এ তো সবে সন্ধে। আমার চমক ভাঙল। পাগলি কি ভয়ানক লোক! সত্যিই তো সবে মাত্র সন্ধ্যা হয়। আমার সব কথা মনে পড়ল। এসেছে ঠিক বিকেল 6টায়।
আষাঢ় মাসের দীর্ঘ বেলা, মোরা ডাঙায় তোলা সব সাধনা, নরকঙ্কাল, ষোড়শী, উড়ন্ত চিল শকুনের ঝাঁক, সব আমার ভ্রম। হতভম্বের মতো বললাম, কেন এমন ভোলালে আর মিথ্যা এত ভয় দেখালে? পাগলি বললে, তোকে বাজিয়ে নিচ্ছিলাম, তোর মধ্যে সে জিনিস নেই। তোর কর্ম নয় তন্ত্রের সাধনা। তুই আর কোনোদিন এখানে আসার চেষ্টা করবি না, এলেও আর দেখা পাবি না। বললাম, একটা কথার শুধু উত্তর দাও। তুমি তো অসাধারণ শক্তি ধরো, তুমি ভেলকি নিয়ে থাকো কেন? উচ্চতন্ত্রের সাধনা করো না কেন? পাগলি এবার একটু গম্ভীর হলো, বললে, তুই সে বুঝবি না। মহাষড়শী, মহাডামরি, ত্রিপুরা এরা মহাবিদ্যা, ব্রহ্মশক্তির নারী রূপ। এদের সাধনা এক জন্মে হয় না। আমার পূর্বজন্ম এমনই কেটেছে, এ জন্মও গেল। গুরুর দেখা পেলাম না। যা তুই ভাগ, তোর সঙ্গে এসব বুকে কি করব। তোকে কিছু শক্তি দিলাম, তবে রাখতে পারবি না বেশি দিন। যা পালা। চলে এলাম। সে আজ 40 বছরের কথা। আর যাইনি, ভয়েই যাইনি। পাগলির দেখাও পাইনি আর কোনোদিন। তখন আমি চিনতাম না, বয়স ছিল কম। এখন মনে হয় যে পাগলি সাধারণ মানবী নয়, সংসারের কেউ ছিল না। লোকচক্ষুর আড়ালে থাকবার জন্য পাগলি সেজে কেন যে শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াতো। তুমি আমি সামান্য মানুষটা কি করে বুঝবে? যাক সে সব কথা। শক্তি পাগলি দিয়েছিল, কিন্তু রাখতে পারিনি। ঠিকই বলেছিল। আমার মনে অর্থের লালসা ছিল, তাতেই গেল। কেবল চন্দ্র দর্শন এখনো করতে পারি। তুমি চন্দ্র দর্শন করতে চাও? এসো, চিনিয়ে দেব। 2 হাতের বুড়ো আঙ্গুল দিয়ে। আমি দেখলাম তারানাথের বকুনি থামবে না যতক্ষণ এখানে আছি। উঠে পড়লাম। বেলা 12টা বাজে। আপাতত চন্দ্র দর্শনের চেয়ে গুরুতর কাজ বাকি। তারানাথের কথা বিশ্বাস করেছি কিনা জিজ্ঞেস করছেন? এর আমি কোনো জবাব দেব না। এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প। আজ আমাদের একটি বিশেষ চরিত্রে কণ্ঠ দিয়েছেন চিহ্নপত্র ইউটিউব চ্যানেল থেকে সুস্মিতা, এবং গল্পের অন্যান্য চরিত্রে ছিলেন প্রীতম, গার্গী, সুমিত, পায়েল, সুজয়, শঙ্কর, অনির্বাণ ও সুমন। গল্পের সূত্রধার আমি অভিজিৎ, পোস্টার ডিজাইন সুমিত, গল্প পরিচালনায় সুমন। আজকে আমাদের গল্প কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।